ভাই যে আমাকে এসে নিয়ে যাবে এটারও তো কোনো সুযোগ নেই, কারণ ভাই তো এখান থেকে আসতে পারছে না। তো কোনোভাবে আমরা এখান থেকে পাশ করে হচ্ছে ঢাকা মেডিকেলের ওই দিক থেকে গিয়ে ইমার্জেন্সির এই পাশ থেকে আমরা আবার চাংখারপুলে আসি। তো চাংখারপুলে আসার ওখানে যা হয়, আমাদের যে বর্তমান যে আমাদের শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই এবং আমাদের ইকবাল হোসেন শিকদার ভাই, তারা একদম পুলিশের কাছাকাছি চলে যায়, মানে চাংখারপুলের যে ফ্লাইওভারটা যে জায়গা থেকে নামছে এই জায়গা থেকে, মোড় থেকে, এবং হচ্ছে তারা ওই জায়গা থেকে খুব জোরে গুলি ছুটতে থাকে। আমি তার পিছনেই ছিলাম। তো আনফর্চুনেটলি আমার হচ্ছে ডান পাশে যে ভাই ছিল উনি হচ্ছে গুলি লেগে পড়ে যায় আর কি। উনি হচ্ছে পরবর্তীতে হয়তো শাহাদাত বরণ করছে কিনা এটা আমি আসলে শিওর না, মাথায় গুলি লাগে, তো গুরুতর আহত হয় এবং আমরা মেডিকেলে, আমার পেছনে যে ভাই ছিল ওনার হঠাৎ করে একটা গুলি এসে ওনার পেটে লাগে আর কি। তো ওই গুলিটা পুলিশের ছিল না, আশেপাশের কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে আসছে নিশ্চয়ই আর কি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কারণ সামনে থেকে আসলে আমাকে ভেদ করে আসতে হবে, উনি আমার পিছনে ছিল, হঠাৎ করে নিয়ে পড়ে যায়। তো পরবর্তীতে দুইজন একই জায়গা থেকে, আমরা খুব কম মানুষ ছিলাম ওখানে, দুইজন শহীদ হয়ে মানে গুলি লেগে পড়ে যায়। তো পরবর্তীতে একটা খবর ছড়ায় যে আসলে আমার গুলি লাগছে এবং আমি এখানে হয়ে পড়ে যাই। মানে পরবর্তীতে আমি তো ওনাদেরকে নিয়ে, আমরা আরও কয়েকজনকে ডাকি, ধরাধরি করে হসপিটালে নিয়ে আসি। এবার দেখি হসপিটালের সামনে সবাই কান্নাকাটি করতেছে আর কি। আমাদের তখন সেক্রেটারি আসাদুল ইসলাম ভাই তো মানে একদম মানে খুবই বিমর্ষ হয়ে কান্নাকাটি করতেছে। তো পরে শুনতে পারলাম যে ভাইদের কাছে ইনফরমেশন গেছে যে ওইখানে যে দুইজনের গুলি লাগছে তার ভিতরে একজন আমি আর কি। তো পরবর্তীতে ভাইদেরকে বলি যে না ভাই, আমি আসলে ঠিক আছি, কিন্তু আমার এই দুই পাশে যে দুইজন ছিল তারা হচ্ছে গুলি লাগছে, তাদের অবস্থা খুবই ভয়াবহ, তাদেরকে হচ্ছে মেডিকেলে নেওয়া হয়েছে। তো পুলিশ যে কত বড় খারাপ ওই দিন, মানে ঢাকা মেডিকেলের একদম ভিতরে ঢুকে ইমার্জেন্সির সামনে এসে তারা আমাদের উপরে আক্রমণ করেছে। ওই জায়গায় এসে মেডিকেলের ভিতরে যুদ্ধের সময়ও কখনো মানুষকে আক্রমণ করা হয় না, কিন্তু তারা মেডিকেলের ভিতরে ঢুকে আমাদের উপরে, স্টুডেন্টদের উপরে আক্রমণ করেছে তখন পুলিশ। পরবর্তীতে জোহরের নামাজের সময় আমরা ঢাকা মেডিকেলের মসজিদে নামাজ পড়ি। তখন খুবই একটা মানে করুণ একটা সিনারিও মসজিদে ফুটে ওঠে আর কি। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি তো মানে মসজিদের ইমাম সাহেব, উনি রীতিমতো নামাজ শেষ করে, আমরা অনেকেই জামাত মিস করি, পরবর্তীতে আরেকটা জামাত করি, ওই জামাতে পুরো মসজিদ ভরে যায় আর কি, দ্বিতীয় জামাতে। তো তখন হচ্ছে আমি নামাজ পড়াচ্ছিলাম। তো নামাজ পড়ানোর শেষে সালাম ফিরাই দেখি যে আমরা কয়েকজন নামাজ শুরু করেছিলাম, পরবর্তীতে একদম মসজিদ ভরে গেছে। তো পরবর্তীতে আমরা একটা মোনাজাত করি আর কি। তখন আমি মোনাজাত ধরে বলি যে আসেন আমরা একটু মোনাজাত করি আল্লাহর কাছে, যে যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে জানেন মুক্তি দিই। পরবর্তীতে আমরা হচ্ছে মানে যখন মোনাজাত শুরু করি তখন পিছনে এত কান্নার রোল পড়তেছিল, কারণ হচ্ছে প্রত্যেকে তখন রক্ত মাখা ছিল। হয় কেউ নিজে আহত হয়েছে, অথবা যারা আহত হয়ে ঢাকা মেডিকেলে আসতেছিল তাদেরকে এখানে মেডিকেলে নিয়ে আসার জন্য তারা ধরে নিয়ে আসছে, তার প্রত্যেকে রক্তমাখা ছিল। এমন একটা কান্নার রোল উঠতেছিল মসজিদ থেকে। প্রায় 10 মিনিট আমি মোনাজাতটা কন্টিনিউ করি এবং প্রত্যেকটা মানুষ, আমরা সবাই মানে আমরা কোনো কথা বলতে পারতেছিলাম না, সবাই কান্না করতে করতে। পরে আমরা যখন মোনাজাত শেষ করে আমরা বের হয়ে আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এই সময় হঠাৎ করে আমরা শুনতে পাই যে সেনাবাহিনী হচ্ছে স্টুডেন্টদের পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনা হচ্ছে পালিয়ে গেছে এখান থেকে। তখন আমাদের ভিতরে আমরা নিজেরা বিশ্বাস করতে পারছিলাম যে একটু আগে যেখানে আমাদের উপরে মানে আমরা জীবনের সব কিছু ত্যাগ করে আমরা হচ্ছে যে এখানে দাঁড়িয়েছিলাম, এই শেখ হাসিনা আমাদের এত নির্যাতন করছে, পালাই গেছে। পরবর্তীতে সবাই মানে একদম হতভম্ব হয়ে যায়, মানে আত্মহারা, যেটাকে আত্মহারা তো একটা বিষয়, কিন্তু আনন্দটা না তখন আসছিল না ভিতর থেকে, কারণ আমাদের প্রত্যেকের গায়ে তখন রক্ত ছিল। মানে এভাবে তো এমনি পড়ে আসছে মানুষজন, রক্তমাখা একটা ধ্বংসস্তূপের ভিতরে, সে পালিয়ে গেছে। একটা ভালো লাগা কাজ করতেছিল, আবার একটা চাপা কষ্টও ছিল। তো পরবর্তীতে আমাদের কিছু সংখ্যক ভাইরা আমরা হসপিটালে থেকে যাই আর কি, যারা অসুস্থ ছিল তাদের সেবা করার জন্য। বিশেষ করে প্রচুর ব্লাড লাগছিল তখন আমাদের প্রত্যেক ভাইকেই ব্লাড দিতে হয়েছে, সবাই ব্লাড দিচ্ছিল। তো আমরা আবার একটা টিম, আমরা হচ্ছে তখন সেই ঐতিহাসিক যে সংসদ ভবনের দিকে আমরা যাই সবাই। তো পরবর্তীতে
আমরা এখান থেকে ঢাকা মেডিকেল থেকে যেতে যেতে দেখি যে আসলে অনেক মানুষ ওখানে তারা অলরেডি পৌঁছে গেছে এবং তারা ওখান থেকে যে জিনিসপত্র নেওয়া বা বিভিন্ন বিষয়ে মানুষের যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, এটা আমরা তখন দেখতে পেয়েছি আর কি। তো আমরা তখন একটা বিষয়, আমরা একদম শুরুতে যেতে পারিনি, তবে মাত্র কয়েকজন ঢোকার পরেই আমরা গিয়েছি। তো আমরা যখন যাই যে শেখ হাসিনা যে খাবারের জন্য যে রান্না করছে এটা পর্যন্ত সে খেতে পারেনি, সেটা রেখে চলে যেতে হয়েছে তাকে। শেখ হাসিনার যে কাপড় চোপড় ছিল এগুলো সে নিয়ে যেতে পারেনি, সে কিছুই নিয়ে যেতে পারেনি। না, সে কিছু সুটকেস কিন্তু নিয়ে গিয়েছিল, যেগুলো নিয়েছে, বাট তার যে অনেক গুলো যে কাপড় চোপড় ছিল মানুষজন এগুলো অনেকে নিয়েছে, যদি আমি ওখান থেকে গণভবন থেকে কিছুই নেইনি। আপনি তো বিজয় নিয়ে এসছেন, 5 তারিখে আপনি বিজয় নিয়ে এসছেন। সাধারণ মানুষও গণভবন বলি বা সংসদ বলি, তখন আসলে যে বাঁধভাঙা উল্লাস ছিল, সেই উল্লাসের কারণেই তারা এমনটি করেছে। এটিকে মেজর অর্থে কোনো বিশৃঙ্খলা বলা যায় না। আমরা বিশৃঙ্খলা বলছি না, মানুষের যে ক্ষোভের একটা চরম বহিঃপ্রকাশ ছিল আর কি। এটা আমরা দেখে যে মানুষ একটা মানুষকে কতটা ঘৃণা করতে পারে তা আমরা 5 তারিখে আসলে প্রত্যক্ষ করেছি। এই জায়গা থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে পৃথিবীতে আমরা আসলে ফেরাউনকে দেখি নাই। আমরা কোরআনে পড়েছি যে ফেরাউন জালিম ছিল, আল্লাহ তাকে ধ্বংস করেছে। আমরা নমরুদকেও দেখি নাই, আমরা আবু জাহেলকেও দেখি নাই, আমরা আবুল হাবকেও দেখি নাই। ছোটোবেলা থেকে আমাদের কাছে মনে হতো যে বর্তমান যুগের আধুনিক ফেরাউন হচ্ছে শেখ হাসিনা। এবং একটা মিথ কিন্তু বা একটা প্রচলিত একটা টার্ম ছিল সমাজে যে শেখ হাসিনা না মরা পর্যন্ত আওয়ামী লীগকে কেউ থামাতে পারবে না। এটা কিন্তু খুব প্রচলিত ছিল এবং আওয়ামী লীগের লোকজন এটা গর্ব করে বলতো যে শেখ হাসিনা না মরা পর্যন্ত এই দেশ থেকে তাদেরকে কেউ ছড়াতে পারবে না, 1941 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহর প্ল্যান যে কতটা নিখুঁত, আল্লাহ তাআলা যে বলেছেন যে মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, যে তার রান্না করা খাবার পর্যন্ত সে খেতে পারেনি। তো বর্তমান সময়েও যদি কেউ এভাবে হয়ে উঠতে চায়, নব্য হাসিনা হয়ে উঠতে চায়, শিক্ষাঙ্গনে যদি কেউ লাশের রাজনীতি করতে চায়, দেশে যদি কেউ আর জুলুম ত্রাস করতে চায়, আমার মনে হয় 5 তারিখের ইতিহাসটা তাদেরকে বারবার একটু দেখা দরকার। এই সিনারিওটা তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া দরকার যে আসলে এই ধরনের জুলুম নির্যাতন করে আসলে পৃথিবীতে বিগত সময় কেউ টিকে থাকতে পারেনি, আপনারা কেউ পারবেন না। এক্স্যাক্টলি। জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনি যেভাবে জুলাইয়ে আপনার স্মৃতিগুলো বলছিলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আসলে আপনাদের মতো তরুণদের এই রক্ত এবং ঘামের বিনিময়ে, আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আসলে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আপনারা নতুন একটি বাংলাদেশে নতুন একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্যে এখন এই অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে নতুন করে আবার যে যুদ্ধ শুরু করেছেন, আপনাদের জন্য আমরা শুভকামনা জানাই। আপনারা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সত্য এবং সততা, ন্যায় এবং নীতির বিজয় ঘটুক, আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের ইনোভাটক্সে আসবার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ইনোভাটক্স, আপনার এই প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাই। ইনোভাটক্সের আসলে বর্তমান সময়ে আমরা দেখছি যে বিভিন্ন মানুষের যে সংগ্রামের ইতিহাস, বিভিন্ন মানুষের যে অবস্থানে তুলে ধরছেন, এটা খুবই ভালো একটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা প্রত্যাশা করি আপনারা এভাবে সবসময় সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন এবং সকল ভয়ভীতিকে মারিয়ে আপনারা মিথ্যার বিপক্ষে আপনারা আপনাদের যে মশাল জ্বেলেছেন এটা ধরে রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে ভিপি পদে যিনি লড়ছেন, মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার যে স্বপ্ন, তার যে ইশতেহার, সেটি তিনি আমাদের সামনে বলছিলেন এবং কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি কি পরিকল্পনা নিয়েছেন, সেই গল্পগুলো, সেই পরিকল্পনাগুলোই কিন্তু তিনি আমাদের আজকের এই পডকাস্টে শেয়ার করেছেন। আশা করছি আমাদের পুরো অনুষ্ঠানটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।